সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় লন্ডনে বেগম খালেদা জিয়া ও সাম্প্রতিক বিষয়। এ বিষয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, সাধারণ সম্পাদক এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি, এবং আরও রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে শুরুতেই আপনাদের জানিয়ে রাখতে চাই আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন। মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির উত্তর দেয়নি দিল্লি। ভারতের গণমাধ্যমে ভিসা বাড়ানোর খবর, পাচারকৃত টাকা দেশে আনতে ব্রিটিশ এমপি রূপা হকের তাগিদ। অবশেষে মা ছেলে প্রতীক্ষার অবসান। 7.5 বছর পর এক হলেন খালেদা জিয়া ও তারেক রহমান। হিথ্রো থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি বিএনপি চেয়ারপারসন। জুলাই গণঅভ্যুত্থান সাংবিধানিক ভিত্তি না পেলে ঝুঁকিতে পড়বে শহীদদের পরিবার। ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান নাগরিক কমিটির। এবং মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, রেমিটেন্স বাড়ায় চাঙ্গা অর্থনীতি, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বাজারে চালের ঘাটতি নেই, দাম বাড়ানো অযৌক্তিক। আমরা শিরোনামগুলো এতক্ষণ দেখছিলাম। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজকে লন্ডনে পৌঁছেছেন এবং দীর্ঘ 7.5 বছর পর পরিবারের সান্নিধ্য পেয়েছেন তিনি। আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই সাথে সমসাময়িক প্রসঙ্গ তো রয়েছেই। মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই শুরুতেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি, এবং নানা রকম অবিচার তার উপর দিয়ে হয়েছে এবং নানা রকম রাজনৈতিক প্রতিবন্ধকতাও তার উপরে এসেছিল। এবং অবশেষে আজকের এই দিনটি দীর্ঘ 7.5 বছর পর তারেক রহমানকে স্পর্শ করতে পেরেছেন তিনি। আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা মা ছেলের যে আবেগঘন সাক্ষাতের মুহূর্ত সেটি দেখতে পেয়েছি এবং সেটি আসলে সবারই মন ছুঁয়ে গেছে। বেগম জিয়ার বিদেশে এই সফর নিয়ে আসলে নানা রকম প্রশ্ন রয়েছে, আলোচনা রয়েছে, তবে শুরুতে আপনার কাছে তার এই দীর্ঘ প্রতীক্ষিত লন্ডনের যে সফর সেটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোচক অ্যাডভোকেট মামুন মাহমুদ ভাই এবং বৈশাখী টিভির দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা আমাদের জন্য, যারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী, আমাদের জন্য সত্যি একটি আনন্দের দিন আজকে। কারণ আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যে কোনো মানুষ, আমাদের সংবিধান যে অধিকারগুলি দিয়েছে তার মধ্যে অন্যতম হলো আপনার চিকিৎসা পাওয়ার অধিকার। কিন্তু আপনি দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী। উনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের উনি চেয়ারম্যান। উনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। উনি সাবেক সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী। অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ লোকের যেই বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সবগুলি ওনার মধ্যে আছে। তারপরে উনি কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। এটা সত্যি শুধু খালেদা জিয়া না, আমরা মনে করি জাতি হিসাবে আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয় ছিল। কারণ যে কথাটা আমাদের সংবিধান দিয়েছে যে আপনার চিকিৎসা পাওয়ার আমার সাংবিধানিক অধিকার, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে। শুধু তাই না, আপনি দেখবেন তার চিকিৎসা নিয়ে নানা রকম নোংরা রাজনীতি হয়েছে। সেখানে আপনি দেখবেন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন, উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছে বয়স 80 বছর, কদিনবার মারা যাবে, তারপর ট্রিটমেন্ট নিয়ে এত চিৎকার করার কী দরকার আছে? এই যে নির্মম রসিকতা, এটা সাধারণ মানুষকে মারাত্মকভাবে আহত করেছে, যার রেজাল্টটা কিন্তু গতকাল আমরা বাংলাদেশ দেখেছি। বেগম খালেদা জিয়া চলে যাচ্ছে, মানে সারা বাংলাদেশ এয়ারপোর্টে উপস্থিত হয়েছে। এটা যেন একটা ছোট্ট বাংলাদেশ। আর আরেকজন যে খালেদা জিয়ার উপর এই নির্মম অত্যাচার নির্যাতন করেছে, উনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা যে বলি মহান সৃষ্টিকর্তা একজন আছে, তার বিচার আছে, তা কিন্তু বাংলাদেশের মানুষ গতকাল প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া মানুষের ভালোবাসা শিখতে হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর একজন পালিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে। এই হলো বাংলাদেশের মানে নির্যাতনের একটা নির্মম চিত্র। এবং আপনি আজকে শুনেছি, আমরা আমাদের কাছে স্বস্তির বিষয় যে আপনি আরেকটি কথা বলেছেন
বেগম খালেদা জিয়ার এখন একটাই সন্তান আছে, আরেকটি সন্তান তার এই নির্মম নির্যাতনের কারণে, মিথ্যা মামলার কারণে উনি কিন্তু মৃত্যুবরণ করেছে। মা ছেলের মধ্যে একটি চমৎকার সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। অথচ আপনি নিজে উপস্থাপনা বলেছেন, আজকে সকল মিডিয়াগুলি বলছে 7.5 বছর পর মা এবং ছেলের সাথে দেখা। তো এই যে কষ্টগুলি, এগুলি আমাদেরকে কিন্তু মারাত্মকভাবে আমাদেরকে নাড়া দেয়। কারণ বেগম খালেদা জিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়, তার উপর যদি এভাবে নির্যাতন নিপীড়ন, তাহলে চিন্তা করেন আমাদের মতো যারা কর্মী, আমাদের উপর বিগত 15.5 বছর কী অবস্থা গিয়েছে। আজকে খালেদা জিয়ার আপনি দেখেন একটা কথা, যে খালেদা জিয়া গুলশানে অবরুদ্ধ, আমরা নিশ্চয় মনে আছে, তাকে 93 দিন বালির ট্রাক দিয়ে আটকে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। অথচ কুমিল্লায় গাড়িতে হামলা হয়েছে, সেই মামলায় বেগম খালেদা জিয়া আসা। যাত্রাবাড়িতে গাড়ি ভাঙচুর হয়েছে, খালেদা জিয়া। এমনিভাবে সারা বাংলাদেশে তাকে মিথ্যা, বানোয়াট, গায়েবী মামলা দিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? পারে নাই। বেগম খালেদা জিয়া কিন্তু আল্লাহর রহমতে আজকে এখনও বাংলাদেশের মানুষের নন্দিত নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। আর যারাই অত্যাচার নির্যাতন করেছে তাদের অবস্থান কোথায়? ট্রেসও পাওয়া যাচ্ছে না কোথায় আছে। শোনা যায় তারা ভারতে পালিয়ে গিয়ে অবস্থান করছে, কোথায় আছে এই কথাটাও কিন্তু কেউ বলতে পারছে না। কি দিল্লি শহরে আছে, না কোনো ক্যান্টনমেন্টে আছে, না কোনো পাহাড়তলিতে আছে? এই প্রশ্নগুলো আজকে আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবচেয়ে বেশি উচ্চারিত হয়, যে কোথায় শেখ হাসিনা। তো সুতরাং আমরা মনে করি কোনো অত্যাচার নির্যাতন করে কখনো গদি রক্ষা করা যায় না। যদি পারা যেত তাহলে শেখ হাসিনা পারতেন। কারণ আপনি দেখেন 300 এমপি ওনার, 457 জন উপজেলা চেয়ারম্যান তার, 367 জন মেয়র বা সিটি কর্পোরেশন মেয়র তার, সকল প্রায় 4,500 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তার, কিন্তু কেউ কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। কারণ স্বৈরাচারদের পতন যুগে যুগে এমনি হয়, আর ঠিক সেই ভাগ্য বরণ করেছে শেখ হাসিনা। ধন্যবাদ। অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কাছে আসতে চাই, একই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, এবং সেই সাথে যদি আরেকটি বিষয়ে যোগ করি, তারই বিদেশ সফর, এটিকে যদি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখতে বলি আপনাকে, তাহলে সেটি আসলে রাজনৈতিক সমীকরণে কোনো পরিবর্তন আনবে কিনা? ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য, এবং আমার সহ আলোচক ABM মোশাররফ ভাইকে অভিনন্দন। আজকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই আনন্দিত। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 31-এ মৌলিক অধিকার হচ্ছে রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার যে কোনো নাগরিকের বাংলাদেশে, এবং সেটি বিগত পতিত পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বারবার প্রত্যাখ্যান করেছে। এবং আজকে আমি গতকাল বেগম জিয়ার যাওয়ার দৃশ্য দেখেছি, অবলোকন করেছি টেলিভিশনে। আজকে বেগম জিয়া এবং তার সুযোগ্য পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন পরিবেশও আমরা দেখেছি। এটা আমাদেরকে স্বস্তি দিয়েছে। কারণ এখানে যে বিষয়টি উল্লেখ্য সেটা হচ্ছে, বেগম জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী নন, সবচেয়ে জনপ্রিয় নেত্রী নন। বেগম জিয়া হচ্ছে গত 15.5 বছরের যে বাংলাদেশের যে মানে আপনার আজ্ঞাবহ বিচার বিভাগ ছিল, সর্বোচ্চ আদালত, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আপিল বিভাগ পর্যন্ত, সেই সর্বোচ্চ আদালতের বিচার বিভাগীয় নিপীড়ন নির্যাতনের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া, তারপরই তারেক রহমান। এবং এটি যারা বিএনপি করুক না করুক, সকল নাগরিক বিবেক থাকলে এটা বলবেই। এবং এই নিয়ে আমরা আইনজীবীরাও বিভিন্ন সময় কথা বলেছি। দেখেন, আমাদের হাইকোর্টে, আপিল বিভাগে হাইকোর্টে একটা ঐতিহ্য হচ্ছে 5 বছর না 7 বছর পর্যন্ত সাজা হলে প্রথম দিনই আপিলের সময় বেল দিয়ে দেয়। বেগম জিয়াকে বেল দেওয়া হলো না। ওই ভুয়া মামলা, মেরিট নেই, সেটা তো সেদিন মানে নির্লজ্জ দুদুকের উকিল এতদিন পরে স্বীকার করলো কোর্টে, এই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেই 5 বছরের মামলায়ও তাকে জামিন দিল না। দেন আপিল তাড়াতাড়ি 1 মাসের মধ্যে হিয়ারিং করে, মানে নির্লজ্জভাবে হাইকোর্টের একটা বেঞ্চ 10 বছরের সাজা দিল। এবং আমি দর্শকদের মনে করিয়ে দিতে চাই কেন বিচার বিভাগের আপনার আমূল সংস্কার জরুরি। যখন করোনার প্রকোপ কেবল বাড়ছে, আমার মনে আছে 12ই মার্চ সর্বশেষ আপিল বিভাগ বেগম জিয়ার জামিনটা প্রত্যাখ্যান করলেন। পতিত পলাতক হাসিনার সরকার করোনার আতঙ্কে ভাবলো যে বেগম জিয়ার যদি, কারণ ওনাকে তো একদম আপনার আসামি, ফাঁসির আসামির মতো রেখেছিল পরিত্যক্ত জেল ভবনে, হ্যাঁ পরিত্যক্ত, যেখানে উনি ছাড়া কোনো লোক ছিলেন, হ্যাঁ আসামি মানে কোনো অ্যাকিউজ ছিলেন না। তো সেইখানেও শেখ হাসিনা তার সো-কল্ড মানে আপনার ক্ষমতা দেখানোর জন্য বিচার বিভাগকে না দিয়ে নিজে তিনি বাসায় আনলেন, মনে আছে আপনাদের, মানে ফিরোজায় রাখলেন।
এবং তারপরে যখন বিএনপিরা যৌক্তিক আন্দোলন করছিল, অন্যান্য দলও, কি অহমিকা যে বেশি বাড়াবাড়ি করলে আবার আমি জেলে পাঠিয়ে দেব। তো সুতরাং আজকের দিনে আমি দুইটা বিষয় আমার প্রতিক্রিয়া বলতে চাই। একটা হচ্ছে অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ, কারণ আমরা ছাত্র জীবনেও যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তখনও তার আপসহীন ভূমিকা দেখেছি। এবং আপনার মনে আছে বোধহয় সম্ভবত মে বা জুনে হবে, তার কোনো এক নিকট আত্মীয় সরকারের সঙ্গে কথা বলার, সরকার বারবার বলছিল আমাদের সঙ্গে কথা বলেন, বেগম জিয়া বিরক্ত হয়ে বলেছে তোমার কথা বলার দরকার নেই। এবং এই যে আপসহীন, এবং আমি তো আজকে মানে বলতে পারি যে বেগম জিয়ার মতো এই সাহস তার দলের সকল নেতাকর্মীরাও অনেক সময় ধারণ করতে পারেনি। এটা একটা অসাধারণ জাতীয় নেত্রী তিনি, এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দ্রুত তিনি সুস্থ হয়ে আসবেন, এবং যে কষ্ট নিপীড়নের মধ্যে তিনি যে গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছে, এটি আমাদের অনাগত দিনে একটা মানে আদর্শ জায়গা হিসাবে বিবেচিত হবে। আর আপনি যেটা বলছিলেন রাজনৈতিক সমীকরণে, আমি এগুলো মনে করি যে আমরা অ্যাজামশন খুব বেশি করতে পছন্দ করি। যে ভদ্রমহিলাকে 111-এ আর্মিরা গিয়ে বা অন্যান্যরা গিয়ে তাকে ব্যাগ গুছিয়ে প্লেন আনার পরও যাকে তুলতে পারেনি, তো সেই দেশনেত্রী সুস্থ হওয়া মাত্রই উনি আমাদের বাংলাদেশে ফিরে আসবে। এবং আমি যেটা মনে করি আজকের ঘটনা দিয়ে আবারও প্রমাণ হচ্ছে যে বিচার বিভাগ সহ দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার না করলে আমাদের এই ধরনের নিপীড়ন আমরা দেখতেই থাকব। জি, ধন্যবাদ মোশাররফ হোসেন। আবারও আপনার কাছে ফিরতে চাই। বিরাজনীতিকরণের একটা প্রসঙ্গ বারবারই উঠছে, এবং বেগম জিয়ার এই বিদেশ সফর নিয়েও আসলে বিরাজনীতিকরণের শঙ্কার কথা অনেক রাজনৈতিক নেতারাও বলছেন। কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস সচিব তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে -2 করার আসলে কোনো পরিকল্পনা নেই। তারপরেও একটা শঙ্কার প্রশ্ন সব জায়গায় দেখা যাচ্ছে। আপনি কি ভাবছেন এই বিষয়টি নিয়ে? না, আমরা একটা শঙ্কার এখানে কোনো কারণ দেখি না আমরা, কারণ আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে তার যেই চিকিৎসা পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাই ডক্টর ইউনূস সরকার নিশ্চিত করেছে, এর বাইরে কোনো কিছুই না। আর বরং এখন আরেকটু জিনিস আপনি দেখবেন যে তার যে মামলাগুলি কিন্তু তাকে অলরেডি উচ্চ আদালত থেকে উনি জামিনে আছেন, খালাসও পেয়েছেন। সুতরাং উনি সরকারের ইচ্ছা বা সরকারের অনুমতি নিয়ে কিন্তু উনি বিদেশে যান নাই, উনি মুক্ত মানুষ হিসাবে বাংলাদেশে উনি ত্যাগ করেছেন। এটা একটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। আর -2 আসলে জনগণের মতের বিরুদ্ধে কিন্তু গিয়ে কোনোদিন টেকা যায় না। আপনি দেখেন 111-এর সময় ফখরুদ্দিন মইনুদ্দিনরা করার চেষ্টা করেছিলেন, পারেনি, বরং তারাই নিজেরা বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেছে। এই যে দীর্ঘ 15.5 বছর উনারা কিন্তু বাংলাদেশে ফিরতে পারেন নাই, কারণ জনশক্তিটা এমন একটা জিনিস, এটাকে আপনি কোনো শক্তি দিয়ে এটাকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। এটা এক সময় তার নিজের স্বমহিমায় ওটা উদ্ভাসিত, নিজের অবস্থান নিজে নিয়ে নেবে। সুতরাং যারা অলিক স্বপ্ন দেখছে যে খালেদা জিয়াকে মাইনাস করে আগামী দিনের বাংলাদেশ হবে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ বাংলাদেশের মানুষ, আপনি কালকের চিত্র তো তারা দেখেছে যে খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তারপরও মানুষের কাউকে সে আহ্বানও জানাতে পারে নাই যে আমি চলে যাচ্ছি। সেখানে কি মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো সুতরাং এই স্বপ্নগুলি যারা ভাবে সেটা উচিত না। বরং আমি মামুন ভাইয়ের সাথে আমি কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই যে আগামী বাংলাদেশটা আমরা মানুষের কল্যাণের জন্য আমরা দেখতে চাই, সাম্য, মানবিক মর্যাদা এবং একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের সবার কিন্তু একটি দায়িত্ব আছে আগামী বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য। এই যে সংস্কারের কথা বলেছে, আজকে বিচার বিভাগ, আজকে স্বাধীনতা 53 বছর, আপনি একজন বিচারক কিভাবে নিয়োগ পাবেন সেই আইন আমরা এখনো করতে পারিনি। এখানে একজন খুব ঢাকা সুপ্রিম কোর্টের একজন নাম করা উকিল আছেন, এটা এই ব্যর্থতা আমাদের সবার। 53 বছরে এখন বিচারপতি কিভাবে হবে, আমরা এখন একটা নর্মাল বেলে 10 বছর মানে আপনার প্র্যাকটিস করলে বিচারপতি হয়ে যেতে পারেন। তার অ্যাক্টিভিটিস কি, তার বিচার বিভাগের কন্ট্রিবিউশন কি, তার বিচার বিভাগের ব্যাপারে তার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, এগুলি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। আমরা দেখেন যে বিশেষ করে যারা যারা মানে শিক্ষকতা করে তাদেরও কিন্তু প্রমোশনের ব্যাপারে আছে, তার এত বছর লেন্থ হতে হবে, সার্ভিস লেন্থ, তার পাবলিকেশন কি আছে, তার পিএইচডি ডিগ্রি আছে কিনা। অথচ আশ্চর্য একটি বিষয় যে হাইকোর্টের মতো একটা জায়গা যেখানে মানুষের জীবন মরণ সমস্যা, সেখানে বিচারপতি নিয়োগের কোনো আইন পর্যন্ত আমরা করতে পারিনি। বরং আমার মনে হয় যে সুযোগটা আমাদের মাঝে এসেছে, এই সংস্কারের মধ্যে এই জিনিসগুলি নিয়ে এসে একটা পার্মানেন্ট সলিউশন করা উচিত। আপনি দেখবেন আমাদের এই যে নির্বাচন, একটা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম একটা ঘটক হলো কিন্তু নির্বাচন, অথচ নির্বাচন কমিশন নিয়োগের কোনো আইন বাংলাদেশে নেই। শেখ হাসিনা একটা চিটারি আইন করেছে যে ওই সার্চ কমিটি, আর কেস কোথায় আপনি সার্চ করতেছেন জনগণ জানতে পারে না, এমন একটা সার্চ কমিটি।
সুতরাং এই সকল তালবাহানা বাদ দিয়ে আমার মনে হয় যে কার্যকরী সংস্কারের জন্য আমাদের এই প্রতিষ্ঠান, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আমাদের কিভাবে নিয়োগ হবে এই আইনগুলি করা উচিত। ভারত আপনি দেখেন, সেখানে নির্বাচন কমিশন নিয়োগের কিন্তু একটা মোটামুটি একটা আইন আছে যেটা গ্রহণযোগ্য, যে যিনি সরকারি দল, অপোজিশন লিডার এবং চিফ জাস্টিস তিনজনে মিলে ঠিক করবে কে প্রধান বিচারপতি হবে, একটা কাঠামো তো আছে। অথচ আমাদের দেশে কিন্তু কিছু নেই। সরকারি দল যারা থাকেন, যারা যেভাবে নির্ধারণ করে সেভাবে আইন হয়ে যায়। তো এই সকল জায়গাগুলি আমাদের কিন্তু অ্যাড্রেস করা উচিত। তারপর আপনি দেখবেন এই যে নগ্ন দলীয়করণ আমরা বলি, তো যারা দলীয়করণ করে, কারণ এটা নিশ্চয় তো কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করে, সে প্রতিষ্ঠানের তো কোনো প্রধান আছেন, পরবর্তী সময় আপনি কোনো দিন শুনেছেন তাদের কেউ কোনো শাস্তির মুখোমুখি হয়েছে? এখানেও আপনি যদি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে এর জন্য কি পানিশমেন্ট আছে এইটাও কিন্তু নির্ধারণ করা উচিত। মামুন, এই ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। এই আপনি দেখেন বাংলাদেশের দৃশ্যমান অপরাধ, আমি এটাকে বলি একেবারে মানে ফৌজদারি অপরাধ করেছে। আপনি 2014-তে একটা নির্বাচন করেছেন উইদাউট কন্টেস্ট, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যেটা টোটাল ভোটারের 54% ভোট দিতে পারেনি। তারপর আপনি দেখেন 2018 দিন ইলেকশন রাতে করেছেন। এরা কি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে? এরা তো বাংলাদেশই আছে, কিন্তু আপনি কাউকে শাস্তির আওতায় আনতে পেরেছেন? আবার 2024-এ আমরা মামুরা মিলে ইলেকশন করেছি। এই অপরাধ যারা সংগঠিত করে, যারা এর সহযোগী হিসাবে থাকে পাশে, এদের একজনকেও কিন্তু আমরা বিচারের আওতায় আনতে পারি। তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এবং কবে নাগাদ ফিরতে পারেন, এ বিষয়ে আসলে নানা রকম প্রশ্ন রয়েছে, জনমনে প্রশ্ন রয়েছে। আজকে চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন তিনি বলেছেন যে তারেক রহমানকে নিয়েই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। দলের একজন নেতাকর্মী হিসাবে আর কোনো বার্তা রয়েছে কিনা? না, এখানে আমাদের এখানে তো আসলে আপনার মেট্রো মানে রাজপথের বক্তৃতা দিয়ে তো তারেক রহমানকে ফিরিয়ে আনা যাবে না। কারণটা হলো কি, উনি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। মামুন ভাই, উনি কি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং উনি কিন্তু এখনো পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে উনি ইচ্ছা করলে বাংলাদেশে 5 তারিখ পর চলে আসতে পারতেন। কি করতেন? সরকার জেলে নিতেন। একটা আমাদের নেতাকর্মীদের আর সরকারের মধ্যে একটা ভুল বুঝাত, কিন্তু না, উনি বলেছে আমি আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসবো। এখনও আপনারা জানেন প্রায় 19টি মামলা ওনার নামে এখনও চলমান রয়েছে। আমরা মামলাগুলি আইনিভাবে আমাদের যারা আইনজীবী আছে তারা মোকাবেলা করছেন, এবং কিছুদিন পূর্বে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে এসে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমান মামলা থেকে মুক্ত না হবে, এর আগে ওনার আসার সম্ভাবনাটা কম। জি, ধন্যবাদ। মামুন মাহবুব, আপনার কাছে আসতে চাই। দেশে এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। এইরকম দেশের একটি সংকটময় পরিস্থিতিতে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে এবং তারেক রহমানও তিনি লন্ডনে আছেন। তাদের আসলে এই সময় দেশের অনুপস্থিতি দেশে আসলে দলে কিংবা রাজনীতিতে কোনো সংকট তৈরি করতে পারে কিনা? না, আমি এটা তো মোশাররফ ভাই ভালো বলতে পারবেন, তবে আমি একজন নাগরিক হিসেবে এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে বলবো, বেগম জিয়া তো মূলত 18 সাল থেকেই জেলে বন্দী। জনাব তারেক রহমান বিগত সরকারের প্রতিহিংসার ফসল এবং বিচার বিভাগীয় নিপীড়নের কারণে প্রায় আজ 17 বছর ধরে দেশের বাইরে। তাতে তো বিএনপি দল ছোট হয়নি, বরং বড় হয়েছে। তো এগুলো সংকট হবে না, কারণ এটা তো অল্প সময়ের জন্য। আর এখন তো অ্যাকচুয়ালি বিএনপি বা অন্যান্য দলগুলোর কাজ না, রাষ্ট্র এখন চালাচ্ছে একটা অন্তর্বর্তী সরকার। আমি বরং যেটা বলতে চাই যে আমি মনে করি না বিএনপির কোনো সংকট হবে বা দেশেরও কোনো সংকট, কিন্তু যেটা এখন প্রশ্ন করার সময় এসেছে, কারণ গণতন্ত্রের সরকারকে সবসময় প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে আপনার আজকে 9 তারিখ হয়ে গেল, অর্থাৎ এই সরকারের 5 মাস পার হয়ে গেল। যেটা আমার সহ আলোচক মোশাররফ ভাই বলছিলেন, দেখেন বিচার বিভাগে কিন্তু 2007-8 সালেও একটা অধ্যাদেশ তৈরি করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার ওই সরকারের মানে 111-এর বহু কাজে অবৈধ কাজের বৈধতা দিলেও এই আইনটা অর্ডিন্যান্সটাকে আইনে করেনি, কারণ তখনই বোঝা গিয়েছিল তারা বিচার বিভাগকে দলীয়করণ করবে, আজ্ঞাবাহ করবে। তো আমি তো বলবো বরং এই 5 মাসের মধ্যে বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ অধ্যাদেশ, এবং যেটা আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে একদম একমত, আমাদের বিচারের সংজ্ঞাটা কি, বিচার করার দর্শনটা কি। ধরেন আমার একজন নিকটাত্মীয় মারা গেল, তাকে তো আমি আর বিচারের মধ্যে ফিরিয়ে আনতে পারবো না, সে তো তাকে আমি দাফন করেছি, কিন্তু যাতে অন্য কেউ আর উৎসাহ না পায় এই অপরাধ করার। এবং আমি নিঃসন্দেহে মনে করি 2014, 18 এবং 24-এর যে নির্বাচন কমিশনগুলো এই অন্যায় কাজের একজন তো একটা লোকও তো পেলাম না যে নো বলল যে আমি এই অন্যায়ের ভাগিদার হব না। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনা এবং অন্যান্য আরেকটা দেখেন,
অর্থনৈতিক সেক্টরে যে চূড়ান্ত লুটপাট হয়েছে সেটা ডক্টর দেবপ্রিয় রিপোর্টও জমা দিয়েছে। আমরা কিন্তু এই কাজগুলো দ্রুত দেখছি না। এখন কিন্তু এই সরকারের মধুচন্দ্রিমা পর্ব শেষ হয়ে গেছে। আমি তো মনে করি যে জানুয়ারি 15 তারিখ থেকে উচিত বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন, তারপরে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন, গণ অধিকার, গণমাধ্যম, আপনাদের মিডিয়ার, এগুলো যে সংস্কার কমিশন হয়েছে, এগুলো রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশীজনদের সঙ্গে দ্রুত বৈঠকে বসতে হবে। কারণ সবাই তো এই সরকারকে মানে দুই হাত দিয়ে বুক খুলে সমর্থন দিচ্ছে, খোলা মনে। এত বড় সুযোগ তার কেউ পাবে না। এখনই তো এই অপ্রিয় কাজগুলো করতে হবে। আমি মনে করি সংস্কারের প্রক্রিয়াগুলো ধীর, মানে স্থবির হয়ে আছে। অনেকগুলো আছে, ধরেন আইনজীবীদের ক্ষেত্রে আমি বলতে পারি লাগাতার 40-45 বছর ধরে আইনজীবীদের সংগঠনগুলো এই আন্দোলনই করছে। এইখানে আইনজীবীদের, আমাদের বার অ্যাসোসিয়েশন আছে, আমাদের বার কাউন্সিল আছে, আমরা আইনজীবী সংগঠনরা আছি, আমাদের সঙ্গে দ্রুত বসে দ্রুত করতে পারত। এই সরকারের একটা সমস্যা হয়ে গেছে যে পাবলিকের সঙ্গে যুক্ত কম হচ্ছে, যার ফলে আপনি একা একা রাষ্ট্র মেরামত করা যায় না। রাষ্ট্রকে মেরামত করতে গেলে সবাইকে নিয়ে করতে হবে। আমি প্রত্যাশা করি যে জানুয়ারি মাসের 15 তারিখ থেকেই এই সংস্কারের প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাক, যাতে মানুষ স্বপ্নভঙ্গ না হয়। এবং এই প্রসঙ্গে আরেকটা বলি, আইন শৃঙ্খলার যত কষ্ট হোক, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হবে। এটা কিন্তু ঠিক যে ছিনতাইগুলো হঠাৎ বেড়ে গেছে, হতে পারে নানা বিষয়, হয়তো পুলিশের ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে, কিন্তু এগুলো বলে আর পার পাওয়া যাবে না। আপনি যখন প্লেন চালাচ্ছেন, যে পরিস্থিতিতে চালান, প্লেনকে আপনার ঠিকমতো চালাতে হবে। তো আমি মনে করি এইটা, এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো আমি ধন্যবাদ জানাবো যে তারা ধৈর্য ধারণ করে এই কাজগুলো করছে। এবং আমি আশা করব যে আমরা এই সমালোচনাগুলো করছি আমাদের জনগণের মঙ্গলের জন্য, কারণ জনগণ এবং নাগরিকরাই হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার মালিক। আমি মনে করি সংস্কার প্রক্রিয়াগুলোর এখন গতি বাড়ানোর সময় এসেছে এবং আর কালক্ষেপণ করার সুযোগ নেই। ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম লন্ডনে বেগম খালেদা জিয়া এবং সাম্প্রতিক বিষয়ে। মোশাররফ হোসেন, আপনার কাছে আবার ফিরতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার আগে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং সেই সাথে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই কিন্তু আসলে ঐক্যের কথাই বলছি। এখন যে বর্তমানের প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ঐক্য কতটুকু দেখেন? বিএনপি, জামাত রয়েছে এবং বিভিন্ন সংগঠন রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি বলি, সবার মাঝে আসলে ঐক্য এই মুহূর্তে কতটুকু দেখছেন? গণতন্ত্রকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং আগামী দিনে শেখ হাসিনা সরকার যে সংকটগুলি তৈরি করেছে, সেই সংকট থেকে বেরিয়ে যেতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্য থাকতেই হবে। কারণ আপনি কি মনে করেছেন শেখ হাসিনা শেষ হয়ে গেছে বা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে উদয় হয়ে গেছে? যারা অপকর্ম করেছে, তাদের শীর্ষ নেতৃত্ব যারা দিয়েছে তারা চলে গেছে, কিন্তু তাদের একটা বিরাট সমর্থক বাংলাদেশে এখন রয়ে গেছে না? এখনও আপনার সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, এখনও কীভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে এই সরকারের বিরুদ্ধে, যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে। এবং একটা পার্শ্ববর্তী রাষ্ট্র তো আপনার বাংলাদেশকে নিয়ে সর্বদা তারা নানা প্রোপাগান্ডা তৈরি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি ঐক্যের কোনো বিকল্প নাই। আর আরেকটা যে জিনিসটি আমাদের মামুন ভাই বলেছেন যে আগামী দিনে আমাদের কি লক্ষ্য, আগামী দিনে লক্ষ্য হলো বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলিকে শেখ হাসিনা ভেঙে চুরমার করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সেগুলিকে রিপেয়ার করে গণতান্ত্রিক সংগঠনে পরিণত করা। আমার মানে আমিও তার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এটা শুরু করা উচিত। কত অপেক্ষা করবেন আপনি? অলরেডি 5 মাস চলে গেছে আমাদের, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে গতিটা একটু খুব মন্থর, আরও বাড়াতে হবে। কারণ আপনার এখানে আপনি কমিশন গঠন করেছেন, আমরা বারবার, এবং আপনি দেখেন এই সংস্কার প্রস্তাবকে, আমি যেমন বিএনপির প্রতিনিধি হিসাবে এখানে আপনার এখানে এসেছি, আমরা কিন্তু এই সংস্কার এই গতিটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা কিন্তু বেশ কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এখন আগামী দিনে কী সংস্কার হবে তার জন্য ইতিমধ্যে কিন্তু বিএনপি 31 দফা একটি রিটেন সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে এবং এটা সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি শুধু তাই নয়, 6টি কমিশনের কথা মামুন সাহেব বলেছেন। আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে জনপ্রশাসন কী সংস্কার হতে পারে
একটা প্রস্তাবনা আমরা সরকারকে দিয়েছি। আমরা পুলিশে কি সংস্কার হতে পারে সেটা আমরা দিয়েছি, বিচার বিভাগে হতে পারে আমরা দিয়েছি, অর্থাৎ সরকার, হ্যাঁ সবগুলো আমরা দিয়েছি। অর্থাৎ সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এখন সরকার সেই সহযোগিতা নেওয়ার গতিটা কত দ্রুত করবে এটা হলো সরকারের উপর ডিপেন্ড করে। এবং আমি মনে করি এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এটা এত কথা বলার কি খুব প্রয়োজন আছে? আপনি দেখেন আমরা এখন মাঠে দেখি যে সাধারণত 3টি রাজনৈতিক শক্তি মাঠে আছে। একটা হলো বিএনপি, আর একটা ইসলামী একটা শক্তি জামাত ইসলামী সহ, আর একটা হলো বাম গণতান্ত্রিক জোটটা। বিএনপি 31 দফা দিয়েছে, জামাত তার সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছে, বামরা সংস্কার প্রস্তাব দিয়েছে। প্রতিনিয়ত আপনাদের এই যে মিডিয়া ট্রায়ালটা যেটা হচ্ছে, এই যে টক শো হচ্ছে, সব জায়গায় গণমাধ্যমে কিন্তু মানুষ বলছে কি দরকার। তা আপনার কাছে একটা সংস্কারের জন্য যে উপাদানগুলি দরকার, যে কম্পোনেন্টগুলি দরকার, সেগুলি তো আপনার টেবিলে। এখন আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা তো আপনার এখতিয়ারের উপর ডিপেন্ড করে। কিন্তু সেই ক্ষেত্রে তো আপনাকে খুব একটা গতিশীল আপনি বলে আমাদের কাছে তো মনে হচ্ছে না। যাতে আমরা মনে করি আপনার গতিটা বাড়ান। আর আরেকটা হলো স্বৈরাচার বাংলাদেশটাকে যে ক্ষতি করে গেছে সেটাকে তো আপনাকে রিপেয়ার করতে হবে। কারণ এখনও আমার সংবিধান বহাল। এই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা কিন্তু দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিলেন। উনি বলেছে এই সংবিধানে সব আছে, এই আছে। সুতরাং এই সংবিধান তো আমাদের সংশোধন করতে হবে, এই সংবিধান তো ঠিক করতে হবে। আপনি যেমন আমাদের আর্টিকেল 7-এ যদি আপনি যান, মামুন ভাই আমার চেয়ে ভালো বলবে, তারা আইনজীবী। আর্টিকেল 7-এ কি আছে যে রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু সেখানে তারা কি যুক্ত করেছে? তারা যুক্ত, এইটা বিশ্বের ইতিহাসে কোথাও নাই। যে কোনো জায়গায় মানুষের চাহিদা, মানুষের ডিমান্ড, রাষ্ট্রের প্রয়োজনে আপনার সংবিধান সংশোধন হতে পারে, সবসময় এটা হতে পারে। এইটাই প্রচলিত বিশ্বের নিয়ম। সেখানে বলেছে সংবিধান পরিবর্তন করা যাবে না। কেউ যদি পরিবর্তন করে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে, আছে না? এবং হ্যাঁ, এবং আর্টিকেল 7-এ যদি আপনি যান, সেখানে ক খ দিয়ে একটা পরিবারকে রক্ষার সুরক্ষা দেওয়া হয়েছে। সংবিধান কি কোনো পরিবারকে রক্ষার জন্য? একজনকে দেবতা বানানো হয়েছে। তো সুতরাং এই সকল জায়গাগুলি যদি আমরা রিপেয়ার না করি তাহলে এটা গণতান্ত্রিক সংবিধান আমরা বলতে পারবেন না। তারপর আপনি আরেকটা জিনিস যেটা ছিল, আমরা জানি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার যদি 5 বছরের সংসদ হয় বা প্রধানমন্ত্রীর কার্যকাল হয়, 5 বছর অটোমেটিক তার মেয়াদকাল শেষ হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা দেখবেন কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করে দিয়ে সেখানে কি করেছে, যে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হবে, ততদিন পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তাকে মরণোত্তর ক্ষমতা দেওয়া হয়েছে, মানে এখন মরণ পর্যন্ত একেবারে আনটিল ডেথ। তো এগুলি দিয়ে তো একটা সংবিধান হতে পারে না। 600 এমপি, হ্যাঁ 600। আবার বিশ্বের সবাই আপনি জানেন আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের আপনাকে ইকুয়াল জাস্টিস আপনাকে দিতে হবে। আমি সবাই তো, আমি রাজনীতি করি, উনি অ্যাডভোকেট, আপনি গণমাধ্যম, আমার সংবিধান আমাকে তো সমান মর্যাদা দিয়েছে। কিন্তু আপনি দেখবেন নির্বাচনকালীন সময় কেউ এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে ক্ষমতাকে এনজয় করে সে নির্বাচনে যাচ্ছে, আর আপনি আর আমি যদি নির্বাচন করতে হয় আমাকে সাধারণ পাবলিক হিসাবে যায়। এই যে বৈষম্য, এই যে এক সাংবিধানের মাধ্যমে যে একটা মানে এটা কি বলে, আগে কি বলতো, এটা কি শ্রেণী, ওই যে মোগল, ওই যে নমস্কার, যে আপনি এইভাবে সমাজকে একটা টোটাল বিভাজন করে দিয়েছেন। তো এইভাবে তো একটা সমাজ চলতে পারে না। সুতরাং এগুলিকে রিপেয়ার করার জন্য আমাদের দ্রুত সংস্কার বিষয়ে আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধন্যবাদ। অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কাছে আসতে চাই। একটু সমসাময়িক প্রসঙ্গে যদি আপনার কাছে আসি, আজকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা ঢাকা সহ সারা দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তারা এই ঘোষণাটা দিবেন। এবং আজকেও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেই আসলে তাদের এই চাওয়াগুলো হওয়া উচিত, এই ঘোষণাটি আসা উচিত। আপনার কি মনে হয় যে এই আসলে এই ঘোষণায়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণায় রাজনৈতিক দলগুলো এক হতে পারবে? না, প্রথম কথা হচ্ছে আমি ঘোষণা বলা বা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য এবং তার আদর্শ প্রণয়ন করা লিখিতভাবে একটা তো আছেই, সংস্কার, দেশের মেরামত। এবং আপনি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আপনি যেটা বলছিলেন, গণতন্ত্রে তো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু আমরা তো ডিসেম্বরই দেখেছি বিএনপি, জামাত ইসলাম, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদ, ইসলামী ঐক্য জোট, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ভারতের যে
আধিপত্যবাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডাকলেন, তখন তো আমরা সকল রাজনৈতিক দলের ঐক্য দেখলাম, যেটা আমাদের উৎসাহিত করেছে। তো এবং আমি মনে করি সেটাই, যে আমাদের শেখ হাসিনার পলায়ন বা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বা আওয়ামী লেসপেন্সারদের পলায়নের মধ্য দিয়ে তো তাদের শক্তি শেষ হয়নি। আপনারা যদি এখন অনলাইনে যান, আমার তো মনে হয় বোধহয় 20টার বেশি প্রোগ্রাম রেগুলার তারা করছে বাইরে বসে বসে মিথ্যার, কারণ আওয়ামী লীগ আর মিথ্যা তো একে অপরের পরিপূরক। তো সেই কারণেই আমাদের ন্যূনতম ইস্যুতে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিবাদরা যাতে পুনর্বাসিত না হয় এবং ফ্যাসিবাদের প্রধান থেকে শুরু করে সকলের দ্রুত বিচার যেন হয়। আমি এই ক্ষেত্রে আপনাকে বলি, আমাদের যে বিচার ব্যবস্থায় যেটা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যেটা বিচার শুরু হয়েছে, ওইখানে ওটি কিন্তু স্পেশাল ল, ওটি আমাদের প্রচলিত ফৌজদারি কার্যবিধির দণ্ডবিধির মধ্যেই শুধু পড়ে না। তো ওইখানে আপনার ট্রায়াল শেষ করতে বেশি সময় লাগার কথা না, এইগুলো কাজ এগিয়ে নিতে হবে। কারণ আরেকটা জিনিস কিন্তু আমরা ভুল করছি, বিশেষ করে এই সরকারের আমি সবাইকে অনুরোধ করব, দিন যত যাবে তত কিন্তু মানুষের তুলনার প্রক্রিয়া চলে আসবে। যেমন আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে শুনেছি যে 72-73 আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনেক মুক্তিযোদ্ধাও আবেগে বলে ফেলছে, তাহলে আর পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম কেন রক্ত দিয়ে। কাজেই সংস্কারের কাজগুলো এখনই দ্রুত গতি বাড়াতে হবে। আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে একদম একমত। আইনজীবী বিচার বিভাগের সংস্কারের অনেক প্রস্তাব রেডি আছে, পুলিশে বিএনপি দিয়েছে, অন্যান্যরাও দিয়েছে, অতীত বিভিন্ন সামাজিক বডিগুলো দিয়েছে। আরেকটা দেখেন আপনি, নির্বাচন কমিশনে তো বদিউল আলম মজুমদার, আমি বোধহয় আমার কলেজ জীবন থেকেই শুনছি উনি এই সংস্কার নিয়ে কাজ করছে, এটা তো এত সময় লাগার কথা না। ঠিক সেরকম সংবিধানের যে বিষয়গুলো, এখানে আরেকটা জিনিস আমাদের হয় কি, এটা আমি থেকে শুরু করে সবাই এই দোষে দুষ্ট, অনেক সময় অতি উৎসাহ এসে যায়। আমাদের কথা হচ্ছে সংবিধানের যে ধারাগুলো, যে অনুচ্ছেদগুলো ফ্যাসিবাদের পক্ষে যায়, গণতন্ত্র বিরোধী, সেগুলোর সংস্কার আমাদের করতে হবে। তো সুতরাং আপনি যেটা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, এটাও ভালো লক্ষণ। গণতন্ত্রে যত মত আসবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, তত গণতন্ত্র বিকশিত হবে। অ্যান্ড দেন লাস্টলি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে যে আমার কথা অর্ধেক শুনলো, ভাইয়ের কথা বেশি শুনলো, আপনার কথা আরও বেশি শুনলো, এবং সেটিকে মেনে নিতে হবে। আবার যারা ক্ষমতায় যাবে তাদেরও এই দীর্ঘ 53 বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতার দম্ভ বা শুধু আমি সব করেছি, আমি জিতে গেছি বলে আর বাকিদের কোনো মত নেব না, এই যেটা বিগত 15 বছর হয়েছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে কারণেই আমি মনে করি মিনিমাম বেসিক সংস্কারগুলো এই সরকারের করা উচিত, এবং এটি এখন ঐক্যমত এখনও আছে। আমি মনে করি না যে রাজনৈতিক দল, শ্রেণী পেশার বেসিক কিছু ঘটনায় বিষয়, অর্থাৎ ফ্যাসিবাদী পদ্ধতি বিলোপ, সংবিধানের ফ্যাসিবাদী অনুচ্ছেদগুলোকে বিদায় দেওয়া, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন। দেখেন, দুর্নীতি দমন কমিশন গত 15 বছরে একটা কাজ সাফল্যের সঙ্গে করেছে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যার পর মিথ্যা মামলা। অথচ প্রকৃত দুর্নীতিবাজ, আজকে একটা রিপোর্ট দেখলাম যে গণভবনে ডেকে শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শিখর এক পাটকার কি বলে জুট মিলের মালিকানা নিয়েছে। ওই ব্যক্তি যখন প্রতিবাদ করেছে তখন তাকে দুদককে দিয়ে হয়রানি করিয়েছে। তাহলে আমাদের দুদকের সেই সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর দুদককে তার ক্ষমতার ইচ্ছা অনুযায়ী ব্যবহার না করতে পারে। এবং আমি মনে করি জানুয়ারি 15 থেকেই আপনাদের মাধ্যমে আপনাদের এই জনপ্রিয় মিডিয়ার উদাত্ত আহ্বান জানাতে চাই যে অনেক ভাবনা হয়েছে, এখন অ্যাকশনে নামেন। অ্যাকশন মানে সংস্কারের প্রক্রিয়াগুলো অবিলম্বে শুরু করেন। একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম লন্ডনে বেগম খালেদা জিয়া এবং সাম্প্রতিক বিষয় নিয়ে। মোশাররফ হোসেন, আপনার কাছে ফিরতে চাই আবারও। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি, এরকম একটি খবর আজকে প্রকাশ হয়েছে। এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেছেন যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে ভালো চোখে দেখছে না জনগণ, খুবই স্বাভাবিক। সে জায়গায় আসলে শেখ হাসিনাকে যে জায়গায় দেশে ফেরানোর কথা বারবার করে বলা হচ্ছে এবং ভারতকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেই জায়গায় আসলে ভারতের এমন একটি পদক্ষেপকে কিভাবে দেখছেন? না, এ কথা তো আমরা বারবার বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী সুলভ গণতান্ত্রিক আচরণ আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা লক্ষ্য করছি ভারত এই 5ই আগস্টের যে বিজয় জনগণের, বাংলাদেশের জনগণের, শেখ হাসিনার পরাজয়, এটাকে ভারত সরকার
মানে এটা সরকার বলবো না, একটা দল বলবো যে তারা ভালোভাবে গ্রহণ করেনি, যার জন্য বাংলাদেশ সম্পর্কে নানা প্রোপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। আপনার মনে আছে 5 তারিখের পরে একটা হট নিউজ তারা দেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট হচ্ছে, মন্দিরে হামলা করছে। কিন্তু পরবর্তীতে 1 দিন বা 2 দিন পরে আপনার বিবিসি একটি সচিত্র প্রতিবেদন দিয়ে দেখিয়েছে যে ইন্ডিয়ারগুলির সংবাদ এবং প্রকৃত চিত্র মধ্যে কোনো মিল নাই। অর্থাৎ বিবিসি দেখিয়েছে যে এইসব সকল ঘটনাগুলি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। তা আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বারবার তাদের এখানে যে হাই কমিশনারকে ডেকে বলা হয়েছে যে একটা গণতান্ত্রিক এবং বন্ধুসুলভ আচরণ ভারতের করা উচিত, কিন্তু ভারত কিন্তু তা করছে না। বরং আমরা দেখি কখনো আমাদের আমদানি বন্ধ করে দিচ্ছে, কখনো একটা বক্তব্য দিয়ে এই শেখ হাসিনাকে আজকে সুনির্দিষ্ট অপরাধে তার বাংলাদেশে বিচার হয়েছে এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এখানে সে আইনজীবী এটা ভালো করে জানে। এর আগে অনেক আসামিকে ফেরত নিয়ে আসা হয়েছে, বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। আজকেও আমরা দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা বলেছে কোনো সদুত্তর তারা এখনো দেয়নি, বরং উল্টো তারা ভিসার মেয়াদ বাড়িয়েছে। তা আমরা দেখেছি বাংলাদেশের তো পাসপোর্টই তার বাতিল করে দিয়েছে সরকার, তাহলে কিসের উপর ভিত্তি করে তার ভিসার মেয়াদ বাড়ালো? আমাদের বাংলাদেশ সরকার তো আমরা দেখেছি যে তার পাসপোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে, তাহলে আমরা ভিসা বাড়িয়েছে কিসের উপর? মূল কাগজ তো আসলে পাসপোর্টই, প্রাথমিক কাগজ। তারপর আপনি ওখানে ট্রাভেল ডকুমেন্টস বলে একটা কথা সেটা দিতে পারে, কিন্তু সেইটা এই গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা তার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? ভারত তাদেরকে নিজেদেরকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে তারা চিন্তা করে, ভাবে। তো এখানে যদি এই সিদ্ধান্ত তারা নেয়, সেই গণতন্ত্রের প্রতি তাদেরকে শুভেচ্ছা করা হবে না, বরং একটা স্বৈরাচার, একটা পতিত গভর্নমেন্টকে পৃষ্ঠপোষকতা করার দ্বারায় ইতিহাসের কাছে কিন্তু একদিন তারা দায়বদ্ধতা হবেনি। এবং আমার মনে হয় সরকার এই কাজ করলেও ভারতের জনগণ এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। যার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে থেকে আমরা সেদিন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রশ্নই করেছে জাতীয় ওদের লোকসভায় যে কীভাবে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ইন্ডিয়াতে থাকে। সুতরাং তাদের মধ্যেও এটা নিয়ে কেন্দ্র মিশ্র প্রতিক্রিয়া আছে। সুতরাং আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের মতামতকে শ্রদ্ধা জানিয়ে ভারত আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করবে। জি, ধন্যবাদ। মামুন মাহবুব, আপনার কাছে ফিরতে চাই। শেখ হাসিনার ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আমরা জানি যে উনি বলেছেন যে তার আসলে তাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছে তার কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, এবং তারা বলছেন যে শেখ হাসিনা যাতে সেখানে থাকতে পারেন সেই জন্যই আসলে তারা তার পথটি সুগম করার জন্য এই ভিসা প্রক্রিয়াটি করেছেন, ভিসার মেয়াদ বাড়িয়েছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে দেশের সীমানা পেরিয়ে বা দেশের গণ্ডি পেরিয়ে যে মানবাধিকার লঙ্ঘন অপরাধীরা তারা আসলে কতটুকু মুক্ত? না, সেটা ঠিকই বলেছেন। তার আগে বলি, এটা জানুয়ারি মাস, তো এই 30শে জানুয়ারি 1948 সালে ভারতের যারা ওনাদেরকে রাষ্ট্রপিতা যাকে বলেন এবং সারা বিশ্বের মানবতাবাদী আন্দোলনের প্রধান নেতা মহাত্মা গান্ধীকে নথুরাম গডসে বলে হিন্দু কট্টরবাদীরা হত্যা করেছিল। তাদেরই সাকসেসর নরেন্দ্র মোদীরা ওখানে ক্ষমতায়। তা আমরা তো এই নিয়ে প্রশ্ন তুলতে যাইনি। ভারতের জনগণ পছন্দ করেছে, সাম্প্রদায়িক সরকার ব্যবস্থা করেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি দল বা একটি পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, নাকি তার সবচেয়ে নিকটতম প্রতিবেশী জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে একমত। আপনি এখন ভারতের মিডিয়াতে দেখবেন ওই প্রচারণার হালে পানি পাচ্ছে না। আজকে আপনাদের এখানে আসার আগেই আমি টিভিতে দেখছিলাম এই শিরোনামে একটা টকশো হচ্ছে যে শেখ হাসিনা ভারতের জন্য বোঝা হয়েছে কিনা। এটা আরও বাড়বে। উনি বললেন হেমন্ত সোরেনের কথা, হায়দ্রাবাদের বারংবার নির্বাচিত এমপি আপনার আসাদুদ্দিন ওয়েসিও প্রশ্ন করেছে এবং বলেছে লোকসভায় নরেন্দ্র মোদীর সামনে যে শেখ হাসিনাকে ছেড়ে দেন, বাংলাদেশকে ধরেন, মানে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন। এবং ইতিমধ্যেই গত কয়েকদিন আগে সহ 2টি ওয়ারেন্ট আমাদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছে শেখ হাসিনাকে ফিরিয়ে। আমি বরং প্রশ্ন করতে চাই, আজকে ভাবেন এই যে নর্থ ইস্ট 7 সিস্টার্সের ভারতের সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনের নেতাদের যদি আমরা এখানে এখন আশ্রয় দিয়ে ভারতের ধানমন্ডি, গুলশানে, আপনাদের এই মহাখালী জায়গায় আদরে রাখি, তখন ভারত কোন মুখে আমাদেরকে বলবে যে তোমরা আমাদের আমাদের বিরোধীদের ফেরত দাও? কাজী এটি আমরা মনে করি ভারত তো শুধু আমরা না, ভারতকে আমি প্রশ্ন করতে চাই তার বন্ধুকে এই পুরা সাউথ এশিয়ায়, পাকিস্তান তো আগাগোড়াই
রাইভেলরি বাদ দিলাম, শ্রীলঙ্কা তার সঙ্গে নেই, মালদ্বীপে প্রেসিডেন্ট মইজু জিতেছে এই কথা বলে ইন্ডিয়া আউট। ইভেন ভুটান, যারা ভারতের পররাষ্ট্রনীতির উপর নির্ভর, সেখানকার জনগণ ভারত বিরোধী। শ্রীলঙ্কা, নেপাল, কারণ ভারতের এই যে দাদাগিরি, ভারতের আধিপত্যবাদ সরকার ব্যবস্থার, এটার বিরুদ্ধে। এবং আমি অনেক প্রোগ্রাম দেখেছি কলকাতা, অন্যান্য শহরে, জনগণ বলছে যে সরকারের বাড়াবাড়ির জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সুতরাং আমি মনে করি যে আমাদের সরকারের থেকে আরও চাপ রাখতে হবে, সারা বিশ্বে থেকেও বিশ্বের সংস্থাগুলোকে বলতে হবে। আর আমি আজকে আওয়ামী লীগারদের প্রশ্ন করতে চাই, যে রাস্তায় আমরা স্লোগান দেখতাম মোশাররফ ভাই, শেখ হাসিনার চিন্তাধারা বিশ্বকে আজ দিচ্ছে নাড়া। তো বিশ্বে এক ভারত ছাড়া আর কোনো দেশ তাকে রাখতে চাইল না এত চেষ্টার পরও। তো সুতরাং আমি বিশ্বাস করি মনে প্রাণে অসম্ভব বলে কিছু নেই, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এবং এই ইস্যুতেও আমি প্রত্যাশা করব দেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ স্ট্যান্ড নেবে, ভারতকে বলবে আইনের কাছে সোপর্দ করো, ন্যায় বিচারে যা হবে হবে। তো সুতরাং আজকে আমাদের এই পদক্ষেপগুলো আরও সুচারু করতে হবে। এবং ভারতের সঙ্গে কিন্তু মোশাররফ ভাই ঠিকই বলেছে, আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলও বলেছে, এবং ভারতেরই একজন সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলেরই ছিল, কিন্তু এই নরেন্দ্র মোদীর চাইতে অনেক উন্নত মানের, অটল বিহারী বাজপেয়ী বলেছিল, তুমি বন্ধু বদল করতে পারো, প্রতিবেশী বদল করতে পারো না। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে উভয় দেশের ভালো। তা আমরা তো আমাদের লড়াই সংগ্রাম করি বেঁচে আছি। তো সুতরাং ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আরও একটি দেশের সঙ্গে শত্রুতা রাখবে, নাকি জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা রেখে তারা যে গণতন্ত্র রাষ্ট্র বলে দাবি করে সেটার নিয়ম নীতি এবং ডিপ্লোম্যাটিক রুলসগুলো মানবে কিনা, ডিপ্লোম্যাটিক প্রসিডিউরগুলো ফলো করবে কিনা। সেক্ষেত্রে শেখ হাসিনাকে বিচারের আওতায় আমরা আনতে পারবো, সে বিষয়ে আশাবাদী হতেই আমি পারি। অবশ্যই আশাবাদী, এবং আমরা চাপ প্রয়োগ করবো। এবং আমার তো ধারণা যে 2 মাস আগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের চিফ প্রসিকিউটর এসেছিল, আমাদের সরকারের উচিত হবে হেগে আন্তর্জাতিক আদালতও তার বিরুদ্ধে মামলা করা। কারণ এটা বিষয়টি শেখ হাসিনার পার্সোনাল বিষয় না, বা আমরা তার পার্সোনাল বিরোধী শুধু না, আমরা বলছি এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশে কেউ দুঃস্বপ্ন কল্পনা না করতে পারে। এই যে আমাদের 2000 ছেলে মেয়ের হত্যা, জনগণের 25,000-এর বেশি আহত, এটির যদি আমরা ন্যায় বিচার না করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে মানে আলোর পথে যাত্রা শুরু করতে পারবো না। ধন্যবাদ আপনাদের দুজনকে, আবার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজকে শেষ করবো এখানেই। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।